আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের যে ধারাবাহিক বেসিক ক্লাসগুলো নিচ্ছিলাম সেখানের মুনাফা অধ্যায়ের 8 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, একটি টাইপ হচ্ছে আমরা করাবো, ছোট্ট একটি ক্লাস হবে। আপনারা যারা ক্লাস করছেন তাদেরকে বলবো অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু উপকৃত হবেন। এবং বলবো যে আর আপনাকে বেসিক শিখতে হবে না, একটা চ্যাপ্টার বা একটা ম্যাথের বেসিক জীবনে একবার যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর বেসিক নিয়ে ভাবতে হবে না। আপনার এক্সাম্পল আপনার কিছু প্র্যাকটিস করবেন, সূত্রগুলো জানা থাকবে। শুধুমাত্র আপনাকে যেটা ফেস করতে হবে সেটি হচ্ছে যে নতুন নতুন করে যদি প্রশ্ন করে আমি কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করব, এই ধরনটা জানার জন্য আপনাকে প্র্যাকটিসটা বেশি করতে হবে। এবং দ্রুত সমাধানের জন্য আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে বেশি। আচ্ছা চলুন, যারা ক্লাস করছেন আপনাদের সবাইকে বলছি, আপনারা ক্লাসটি অনুরোধই করছি যে সবাই শেয়ার করে দেবেন সকলের উদ্দেশ্যে, যেন যারা ফ্রিতে করতে চায় বেসিক ক্লাস তারা এখান থেকে ইংলিশ মজা প্ল্যাটফর্ম, যেখানে মাঝে মাঝে একটা দুইটা আপনার যে ক্লাস নিব, বাকি মানে ধারাবাহিকতা থাকবে না এরকমটি কিন্তু নয়। আমাদের ইংলিশ মজা প্ল্যাটফর্মে ইংলিশ মজা জবে আমরা অলরেডি কিন্তু শতকরার উপরে 10টি ক্লাস নিয়েছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স আপনার ফুল সব কিছু কভার হবে। আমরা কিন্তু লাভ ক্ষতির উপরে 10টি ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টি শেষ করেছি। আমরা কিন্তু মুনাফার অলরেডি 8 নং ক্লাস রয়েছে, আর 2টি আমরা ক্লাসে চক্রবৃদ্ধি মুনাফা দেখব, তাহলে কিন্তু এই মুনাফা পুরো চ্যাপ্টারটি, যেটা সুদ কষা পুরো চ্যাপ্টারটি কিন্তু শেষ হয়ে যাবে। তাতে করে বলবো যে আপনারা এটি প্রচার করে দিবেন, যত মানুষের কাছে যাবে তারা এসে আমাদের এই পেজে থেকে, এবং আপনারা জানেন আমরা পেজে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু ইংলিশ মজা জব নামে ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু প্লেলিস্ট আকারে কিন্তু আপলোড করা রয়েছে, সেখান থেকেও আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে ফেলতে পারবেন। তো চলুন আমরা আমাদের টাইপে চলে যাই। টাইপে চলে যাই। আমাদের যেটা সেটা টাইপটা যে মোট মূলধন থেকে মুনাফা নির্ণয়। মোট মূলধন থেকে মুনাফা নির্ণয় এই ব্যাপারটা এরকম যে আপনার মুনাফাটা মোট মূলধন থেকে মুনাফা, এই জিনিসটা যে বলেছে এইটা টাইপের নাম দেওয়ার কারণ আমাদের মোট যে মূলধন থাকবে তার রেসপেক্টে মুনাফাটা কত, তার মানে অ্যাকচুয়ালি আমরা মুনাফার হারও বের করব, কারণ দুইটা ভিন্ন ভিন্ন আমার মূলধন দেওয়া থাকবে, ভিন্ন ভিন্ন তাদের মুনাফার হার দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের কি করতে হবে? মোট মূলধনের উপরে মুনাফার হারটা কত এটা আমরা বের করব। তাহলে চলুন আমরা যদি প্রশ্নটা স্যাম্পলটা দেখি তাহলে একটু আমরা বুঝতে পারবো। 8% হার সুদে 750 টাকা, তাহলে 750 টাকা আমরা ব্যাংকে রাখলাম, সেটার সুদ আমরা 8%, আর 6% হার সুদে 1250 টাকা বিনিয়োগে করলে, তার মানে বিনিয়োগ দুইবার আসছে, বিনিয়োগ আমার করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত হারে সুদ হবে। দেখেন ব্যাপারটা দেখেন, প্রশ্ন করতেছে আমার দুইটা পার্ট আছে। একটা পার্ট আমার P1, যেহেতু দুইটা মূলধন আছে তাহলে P1 দেওয়া আছে 750 টাকা, 750 টাকা P1 দেওয়া আছে। আবার দেখেন আমাদের এখানে মুনাফার হার R1 দেওয়া আছে কত? মুনাফার হার R1 দেওয়া আছে 8%। মুনাফার হার কত দেওয়া আছে? 8% দেওয়া আছে। আর যেহেতু বলছে যে কোনো বছরের কথা উল্লেখ নাই, বলছে যে শতকরা কত, তার মানে বাৎসরিক 1 বছরে, এবং ধরেন আমার N1 ইকুয়াল 1 বছর, দুইটাই 1 বছর। আবার দেখেন এই পাশে যেটা আছে 6% হার সুদে আমার মূলধন কত? 1250 টাকা। একটু খেয়াল করেন, 6% আমার সুদে 1250 টাকা, তার মানে আমাদের দুইটা ডাটা দেওয়া আছে। সেখানে আমাদের মুনাফার হার R2 দেওয়া আছে 6%, এবং 1 বছরের জন্যই আমরা দুইটা হিসাবই করব, 1 বছর। এখন বলেন তো, এই যে দুইটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি, এক জায়গাতে আমার মূলধন 750 টাকা এবং মুনাফার হার 8%, আর 1 বছর বাৎসরিক আমাদের মুনাফাটা আমরা বের করব, আর এক জায়গাতে 1250 টাকা এবং আমার মুনাফার হার 6%। তাহলে আমরা যদি I1 বের করি তাহলে PNR%, এখান থেকে PNR%, তার মানে আমরা এখান থেকে কি করতে পারি? P আমার 750, N আমার 1 বছর, R% R/100, এই ক্যালকুলেশনগুলো মানে
এইগুলা তো আমরা বারবার করে আসছি, তার মানে আমার যে প্রথম সিনারিও থেকে কয় টাকা মূলধন মুনাফা পাচ্ছে আমি এটা একটু বের করব। তাহলে চলুন একটু কাটাকাটি করি আমরা। এখান থেকে একটা শূন্য আমরা কেটে দিলাম। 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, আর 2 দিয়ে কাটলে 5। এবার 5 দিয়ে 5 15 হচ্ছে আমার 75, তাহলে 4 15 60 টাকা কিন্তু আমার প্রথম ক্ষেত্রে হচ্ছে এই যে 8% হার হচ্ছে সুদে 750 টাকার সুদ হচ্ছে আমার 60 টাকা বের হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা I2 বের করি তাহলে P1 আমাদের I2 ক্ষেত্রে P2 N2 R2%, তার মানে P2 হচ্ছে আমার 1250, P2 1250, N হচ্ছে আমার 1, আর হচ্ছে R2 হচ্ছে আমাদের কত 6, তাহলে 6/100, যেহেতু পার্সেন্টেজকে আমরা উঠাই দিলাম। এবার যদি আমরা একটু কাটাকাটি করতে যাই তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য, আর 6কে কাটলে 2 দিয়ে 3, আর এখানে হচ্ছে আমার 5, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি 125কে কাটি 5 25 125, তাহলে 3 25 75 টাকা। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এক জায়গাতে প্রথম ক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে আমার কত, প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে আমার 60 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হচ্ছে আমার কত, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হচ্ছে আমার 75 টাকা। তাহলে এই যে আমরা কি মোট দুই ক্ষেত্রে যে এক জায়গায় 60 টাকা পেলাম, এক জায়গায় 75 টাকা পেলাম, তাহলে মোট কত টাকা? 60 আর 75 যদি আমরা যোগ করি তাহলে 135 টাকা। এই যে 135 টাকা মোট মুনাফা, সুতরাং মোট মুনাফা I ইকুয়াল I1 প্লাস I2, তাহলে I1 হচ্ছে আমার 60 টাকা, I2 হচ্ছে আমার 75 টাকা, যোগ করলে হচ্ছে আমার 135 টাকা। এই যে 135 টাকা যে আমার মুনাফা যে আমরা পেলাম, এই যে 135 টাকা যে আমরা মুনাফা পেলাম, বলেন তো এই 135 টাকা মুনাফাটা আসলে কোথা থেকে আসলো? আমার দুই জায়গার যে হচ্ছে মূলধন রয়েছে 750 টাকা আর 1250 টাকা, এই দুই জায়গার যোগফলে মিলে কিন্তু আমার মোট মুনাফাটা আসছে। তাহলে মোট মূলধন কত আমরা যদি বের করে নেই, মোট হচ্ছে আমার মূলধন কত আমরা যদি বের করে নেই, মোট মূলধন P ইকুয়াল P1 প্লাস P2, খেয়াল করুন। তাহলে P1 কত? P1 হচ্ছে আমার 750 টাকা, আর হচ্ছে P2 কত? P2 হচ্ছে আমার 1250 টাকা। 7 5 হচ্ছে আমাদের 700, আর 1200 1900, আর 50 50 2000 টাকা কিন্তু আমাদের মোট হচ্ছে মূলধন। তাহলে এই 2000 টাকাতে 2000 টাকার রেসপেক্টে আমরা পাচ্ছি 135 টাকা হচ্ছে বছর শেষে মুনাফা। তাহলে আমাকে প্রশ্ন বলতেছে শতকরা কত হারে সুদ পাওয়া যায়। তাহলে এই ডাটা থেকে এখন আমাদেরকে বের করতে হবে যে শতকরা কত। তাহলে আমরা লিখতে পারি একদম ঐকিক নিয়মে যে 2000 টাকাতে এক বছরে 2000 টাকাতে এক বছরে মুনাফা, 2000 টাকাতে এক বছরে মুনাফা কত পেলাম? 135 টাকা। সুতরাং এক টাকাতে এক বছরে মুনাফা কত? 135 ডিভাইডেড বাই 2000। সুতরাং এখন আমার 100 টাকাতে যেহেতু শতকরার পরিমাণ বলছে, 100 টাকাতে এক বছরে মুনাফা তাহলে কত হবে? 135, নিচে হচ্ছে আমার 2000, উপরে হচ্ছে 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আনসার বের হয়ে যাবে। এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম। এখন যদি আমরা কাটি 2 দিয়ে যদি আমরা 135কে কাটি তাহলে হচ্ছে আমার 67.5, আর একটা শূন্য আছে নিচে, শূন্য কাটলে তার মানে দশমিক এক ঘর আগে চলে আসবে। সো 6.75 এত টাকা, 6.75। এটা আমি একটু দেখাচ্ছি যে কিভাবে ক্যালকুলেশনটা করলাম। লাস্টে দেখেন আমাদের ছিল 135, আর নিচে হচ্ছে আমার ছিল 20। তাহলে 135 20কে লেখা যায় 2 গুণন 10। এখন 135কে আমি 2 দিয়ে ভাগ করতেছি। 135কে যদি 2 দিয়ে ভাগ করি, 35 দুগুণে 130 বা 6, তাহলে 3 থাকতেছে, 3 আর 5, ঠিক আছে না? তাহলে আমাদের 17, আমাদের হচ্ছে 6 দুগুণে 12, 1 আর 5 7 পয়েন্ট, তাহলে হচ্ছে 0 5 67.5, ঠিক আছে? 67.5, 67 দুগুণ হচ্ছে 134, আর 1কে অর্ধেক করলে হচ্ছে আমার 0.5। তাহলে এই 67.5কে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে এক ঘর আগে দশমিক চলে আসতেছে 6.75। তাহলে 6.75 হচ্ছে আমাদের কি শতকরা, 6.75 হচ্ছে আমাদের কি শতকরা হচ্ছে আমার হার, শতকরা মুনাফা। 100 টাকাতে এই মুনাফা পাওয়া যাবে। তাহলে এই যে পুরো প্রসেসটা বললাম, এটা হচ্ছে আপনার রিটেনের প্রসেস। তাহলে রিটেনের প্রসেসের জন্য আমরা কি করব? আমার ডাটা কিন্তু দুই রকমের সিনারিও দেওয়া আছে, যে 8%
মূলধন হচ্ছে আমার 750 টাকা। এখান থেকে আমি মুনাফা বের করে নেব, I1টা বের করব, তারপরের ডাটা থেকে আমি I2 বের করব, তারপরে দুইটা হচ্ছে I1 আর I2 যোগ করলে আমরা মোট মুনাফা পেলাম। এই যে মোট মুনাফা যেটা পেলাম, এইটা আসলে কত, মূলধনটা কত ছিল, তাহলে দুই জায়গার মূলধন আমার যোগ করতে হবে। মূলধন যোগ করে দিলে যে পরিমাণটা বের হবে, যেমন এখানে বের হচ্ছে 2000, তাহলে 2000 টাকাতে আমার কিন্তু এক বছরের মুনাফা কিন্তু 135। সুতরাং 1 টাকাতে কত, 100 টাকাতে। কেন 100 টাকাতে? কারণ প্রশ্ন বলেছে শতকরা। এটা হচ্ছে আমার রিটেনের প্রসেস। এবার যদি এই ম্যাথটা আপনারা কিসে করতে পারেন, এই পুরো ম্যাথটা কিন্তু আপনি কিসে করতে পারেন, শতকরাতে আপনি শর্টকাটে আপনি করতে পারেন। শর্টকাটের জন্য একটা একদমই ইজি সূত্র আছে। শর্টকাটের জন্য সূত্রটা দেখেন, আমি রিটেনটা মুছে দিলাম, আশা করছি আপনি তুলে নিয়েছেন আপনারা। এবার দেখেন শর্টকাটের জন্য যদি আমরা করতে চাই, তাহলে কত শর্টে আমরা এটা করতে পারি। শর্টকাটের জন্য সূত্রটা মনে রাখবেন, আমাদের আর হচ্ছে আমার মুনাফার হার, আরটা হচ্ছে P1 R1। এখানে কিন্তু এই ধরনের প্রশ্নে সব জায়গাতে আমার n এর মান কিন্তু 1 বছর, n এর মান 1 বছর, এই জন্য n1টা দিলাম না। P1 R1 প্লাস P2 R2, নিচে হচ্ছে P1 P2। যদি ডাটা আমার 3টা থাকতো, ধরেন প্রশ্ন দেওয়া আছে 8% হার সুদে 750 টাকা এবং 6% হার সুদে 1250 টাকা এবং 10% হার সুদে 1500 টাকা, এরকম করে আরেকটা স্টেট দেওয়া আছে, তখন আপনার সূত্রটা এরকম হতো, R ইকুয়াল P1 R1 প্লাস P2 R2 প্লাস P3 R3, নিচে সবগুলা P এর যোগফল, মূলধনের যোগফল। তাহলে দুইটা ডাটার জন্য এরকম, যদি হয় আমি শুধু ক্যালকুলেশনটা করে ফেলবো। P1 হচ্ছে আমার 750 গুণন হচ্ছে R হচ্ছে আমার 8 যোগ P2 হচ্ছে কত, P2 হচ্ছে আমার 1250 গুণন হচ্ছে আমার R2 কত, R2 হচ্ছে 6, আর নিচে হচ্ছে আমার P1 আর P2। তাহলে P1 কত, 750 যোগ আমার হচ্ছে 1250। এটা ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে যাবে। চলুন আমরা ক্যালকুলেশনটা করি। নিচে 750 আর 1250 যোগ করলে 2000, নিচে থাকতেছে তাহলে 2000। এবার 750 গুণন হচ্ছে আমার 8, তাহলে কত হবে, 0 50টা 40, 40-এর 0 হাতে আছে 4, 4 7 28, তাহলে 8 দিয়ে 27টা 56, 56 আর 4 60, 6000। তাহলে এখানে আসতেছে কত, 6000। আর এখানে হচ্ছে আমার 1250, 6 দিয়ে হচ্ছে আমার 6 12 72, তাহলে 50 7500। এটা হচ্ছে আপনারা গুণটা করেন, দেখবেন যে এই গুণটাই আসতেছে। হ্যাঁ, তাহলে এখন আপনারা ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন যদি করতে যান তাহলে আসতেছে কত, আমি কিন্তু 60 আর হচ্ছে 75, 135, আর কয়টা শূন্য রয়েছে, 2টা শূন্য, এই 2টা শূন্য দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার 2000। এখন এটার ক্যালকুলেশন করলে আনসারটা বের হয়ে যাবে, 2টা শূন্য কেটে দিলাম, ওই 135 ডিভাইডেড বাই 20, সেম জিনিসটা কিন্তু চলে আসছে 6.75 টাকা। এইটা হচ্ছে আমাদের কি আনসার। শর্টকাটের হচ্ছে এইটাই আনসার, মানে পদ্ধতি। ঠিক আছে, আমরা চলেন অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই যদি করি 10% মুনাফায় 3000 টাকা, তাহলে এটা হচ্ছে R1, এই যে 3000 টাকা এটা হচ্ছে P1, 8% মুনাফা, তাহলে এটা হচ্ছে R2, 8% মুনাফার হার, আর হচ্ছে এটা হচ্ছে আমার P2। টাকা বিনিয়োগে করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হার মুনাফা পাওয়া যাবে, 37তম BCS এ আসা একটা প্রশ্ন। তাহলে এইটার জন্য আমার আর কত হবে, চলেন, আর হবে আমার P1 R1 প্লাস P2 R2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। তাহলে P1টা কত, P1 হচ্ছে আমার 3000, আর হচ্ছে R1টা কত 10 প্লাস P2টা কত 2000, আর হচ্ছে আমাদের R2টা কত 8। ঠিক আছে, নিচে হচ্ছে 3000 আর 2000 যোগ করলে আমাদের হচ্ছে 5000, নিচে 3000 2000, আচ্ছা আমি যোগই করে দিচ্ছি, নিচে 3000 যোগ 2000। পরের লাইন যদি আমরা করি 3000 গুণন 10, তাহলে 3000 গুণন 10 তার মানে হচ্ছে 30000, আর এখানে 2000 গুণন 8 তার মানে 16000। ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে 3 আর হচ্ছে আমাদের 16, তাহলে 46000। তাহলে উপরে হচ্ছে আমার 46000, নিচে হচ্ছে আমার 5000। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, এই 3টা শূন্য কেটে দিলাম। এবার আমরা যদি
তিনটা শূন্য আর তিনটা শূন্য আমরা কি করে দিলাম, কেটে দিলাম। এখন আমরা যদি কি করি 5 দিয়ে 46 কাটি, 5 নং 45, হাতে আছে 1, তাহলে আমরা একটা দশমিক দিলাম আর একটা শূন্য নিলাম। এবার 5 দুগুণে 10, তাহলে 9.2, তাহলে 9.2 হচ্ছে আমার আনসার। অপশনে চলেন দেখি, এই যে 9.2% মুনাফার হার শতকরা। দেখছেন কত ইজি, খুবই ইজি, আপনি ইজিতে কিন্তু করে ফেলতে পারবেন, খুব ইজিতে। আমরা চলেন আর একটা হচ্ছে ম্যাথ দেখি, আমরা আরেকটি ম্যাথ দেখি, সেটা হচ্ছে 15% মুনাফায়, 15% মুনাফায়। তাহলে এই যে 15% দেওয়া আছে মুনাফায় 240 টাকায়, তাহলে এটা R1 আর 240 টাকা, এটা P1, এটা হচ্ছে প্রথম মূলধন। তারপরে বলছে 5% মুনাফায়, তার মানে R2, আর হচ্ছে আমার 160 টাকায়, এটা দ্বিতীয় মূলধন P2। টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হার মুনাফা পাওয়া যাবে। তার মানে আমাদের আর বের করতে বলছে, আর ইকুয়াল তাহলে কত বলেন তো, P1 R1 প্লাস P2 R2, নিচে হচ্ছে আমার P1 প্লাস P2। তাহলে চলুন এখন হচ্ছে আমরা মানগুলা বসাই দেই। তাহলে P1 হচ্ছে আমার 240 গুণন হচ্ছে আমার 15, 240 গুণন হচ্ছে 15, যোগ আমার হচ্ছে 160 গুণন হচ্ছে আমার 5, নিচে হচ্ছে আমার 240 প্লাস হচ্ছে 160। তাহলে চলুন এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশনটা করলে 240 আর 160 যোগ করলে হচ্ছে আমার নিচে 400, আর এখানে হচ্ছে 160 যোগ হচ্ছে গুণ হচ্ছে আমার 5, 5 ষোলং 80, তার মানে এখানে থাকতেছে 800। তাহলে উপরে এই ডান পক্ষ এটা হচ্ছে 800। এবার হচ্ছে 24 240 গুণন হচ্ছে আমার 15। তাহলে যদি আমরা গুণটা করি, তাহলে আমরা গুণ করব 24 আর 15, তাহলে 5 24 আমাদের কত হবে 120, 4 5 20, 0 5 দুগুণে 10 2, তাহলে 120, আর হচ্ছে 24 1 24, তাহলে বসালে কত হচ্ছে 6 3 36, তাহলে 360। এর সাথে কিন্তু আর একটা শূন্য আছে, তার মানে এখানে আর একটা হচ্ছে 3600। তাহলে 3600 আর 800 যোগ করলে কত হবে 4400। ঠিক আছে, এখন আপনি এটা ক্যালকুলেশন করবেন, কাটাকাটি করবেন। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটলাম, 4 11 44, তাহলে 11%। ঠিক আছে, আপনি কিন্তু উইদিন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে এটা কিন্তু সমাধান করতে পারবেন। রিটেন আগে শিখলেন, তারপর আমরা শর্টকাট দেখতেছি, শর্টকাট দিয়ে আমরা অ্যাপ্লাই করতেছি পরীক্ষাতে আমরা কিভাবে সমাধানটা করব। আমরা হচ্ছে লাস্ট ওয়ান, আজকের ক্লাসের লাস্ট একটা টপিক দেখব। আজকের ক্লাসের লাস্ট টপিক দেখব, সেটি হচ্ছে যে বার্ষিক 4%, বার্ষিক 4% হার সুদে 550 টাকা। তাহলে প্রথম যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমার কত, এই যে দেওয়া আছে এটা হচ্ছে আমার R1, আর এই যে 550 টাকায় এটা হচ্ছে P1 টাকা, এবং বার্ষিক 8% হার সুদে, তার মানে এটা হচ্ছে আমার R2 কত টাকা 700 টাকা, তার মানে এটা হচ্ছে আমার P2। টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে। তার মানে আমাদের অনুরূপভাবে আর ইকুয়াল কত, P1 R1 প্লাস P2 R2, নিচে হচ্ছে P1 প্লাস P2। তাহলে P1 R1, P1 হচ্ছে আমার 550 গুণন হচ্ছে আমার 4 R1, তারপরে হচ্ছে আমার কত 700 গুণন হচ্ছে আমার 8, নিচে হচ্ছে 550 যোগ 700। তাহলে 550 যোগ 700, তার মানে হচ্ছে 7 5 1200, 1250। আর উপরে আমাদের কত হবে 4 5-এ, এই যে 4 দিয়ে 5 কে গুণ করলে 4 5-এ 20, হাতে আছে 2, 4 5-এ 20 22, তার মানে আরেকটা শূন্য 2200, আর 7 8 56, 5 6 0 0 5600, 2200 আর 5600 কত হবে 7800। তার মানে 56 66 76 7800, আর নিচে হচ্ছে আমার 1250। এখন আমরা ক্যালকুলেশন করব। এই শূন্য আমরা কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কি করলাম কেটে দিলাম। এবার হচ্ছে 780 আর হচ্ছে আমাদের কত 1200, 780 আর হচ্ছে আমাদের 1200, মানে 125। এবারে যদি আমরা কত দিয়ে কাটতে চাবো, আমরা হচ্ছে কত দিয়ে কাটতে চাইবো, আমরা যদি এবার ক্যালকুলেশন করতে চাই কিভাবে দেখেন, 780 উপরে, নিচে হচ্ছে আমার 125, 80 আছে, তার মানে 5 দিয়ে কাটাকাটি যায় কি যায় না, অবশ্যই কাটাকাটি যায়।
তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করেন 5 দুগুণ 10 আর 2 5, 5 25 125, তার মানে নিচে হচ্ছে 25। এবার 5 দিয়ে যদি কাটেন তাহলে হচ্ছে 5 1 5 আর 2 8, তারপরে 5 5 25, তারপরে এখান থেকে থাকলো কত 3, তাহলে 3 আর 0 5 6 30, তার মানে হচ্ছে আমার 15, তাহলে কত হচ্ছে আমার 156। এবার দেখেন 156কে আপনি কত দিয়ে কাটবেন, 156কে 25 দিয়ে কাটবেন। এবার 25 একে 4 25 100, 5 25 125, আর 6 25 কত হয়, 6 25 হচ্ছে 150, তাহলে 6 হবেই তো। তাহলে 6 25 150, এখান থেকে 150 আমার বাদ দিয়ে তাহলে 6 শুধু থাকতেছে 6, তাহলে 6 আর নিচে হচ্ছে 25, তাহলে 6 25 150, তার মানে 6 দিয়ে 25কে কাটলে 6 হচ্ছে, সরি 156কে 25 দিয়ে কাটলে 6 হচ্ছে, অবশিষ্ট থাকতেছে কত, অবশিষ্ট থাকতেছে 6। তাহলে একটা আমি দশমিক দেই আর 6 নিচে 6 এর ডানে একটা শূন্য দিচ্ছি, তাহলে এবার 25 দিয়ে কাটলে 25 দুগুণ কত হচ্ছে 50, এবারে তাহলে থাকতেছে 10, তাহলে আর একটা শূন্য বসায় দিচ্ছি, 4 25 হচ্ছে আমার কত 100, তাহলে এখানে কাটাকাটি করলে কত 6.24, তার মানে গ নাম্বার হচ্ছে আপনার আনসার। বুঝতে পারলেন কিনা? ক্যালকুলেশন গুলা জটিল, আপনার হাতে কোনো ক্যালকুলেটর নাই, আপনি এই ক্যালকুলেশন করতে কিন্তু আপনার বেগ পেয়ে যাবেন। সো এই যে নিয়মে আপনাকে করে দেখালাম, এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বাসাতেই। আপনি যদি বাসাতে প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে ভয় লাগবে না, কারণ আপনি জানেন আপনার একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আপনার ভয় লাগবে না। তো আপনি কি খেয়াল করেছেন আমরা কিভাবে ক্যালকুলেশনটা করেছি? ক্যালকুলেশনটা আরেকবার দেখিয়ে আমি হচ্ছে আজকের ক্লাসটি শেষ করব। তাহলে চলুন ক্যালকুলেশনটা আরেকবার দেখাই। সো এতদূর পর্যন্ত হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। আমাদের হাতে যখন এইটা আছে যে নিচে হচ্ছে 1250, উপরে হচ্ছে আমার 7800, তাহলে এই রকমের ক্যালকুলেশনের আমরা সম্মুখীন হলে আমরা দেখতেছি ডানে একটা শূন্য কেটে দেওয়া যাচ্ছে। সো প্রশ্নপত্রেই আপনি এটা করতে পারেন যে আমার 780 লিখলাম আর নিচে হচ্ছে 125, যেহেতু লাস্টে শূন্য আছে, আমরা জানি লাস্টে শূন্য থাকলেই 5 দিয়ে ভাগ করা যায়, যেহেতু 10কে আপনার 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। সো লাস্টে শূন্য থাকলে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। 125 আছে যেহেতু 5 দিয়ে ভাগ, এটা আপনারা জানেন, কারণ 4 25 100, 5 25 125, তাহলে 5 দিয়ে কাটলে নিচে হচ্ছে 25, আর উপরে হচ্ছে 25 দিয়ে কাটলে এখানে কিন্তু আপনি এমনিই কেটে দিতে পারতেছেন, এখানে দেখেন আপনি এমনি কেটে দিতে পারছেন 78। আপনারা জানেন 5 দিয়ে কাটলে 3 25 কত হচ্ছে, 5 দিয়ে কাটবো, সো না 5 দিয়ে কাটলে হচ্ছে 5 15 75, সো কি থাকতেছে 5 15 75, কিন্তু আছে 78, অবশিষ্ট আছে 3, আর এই শূন্য নিয়ে গেলেন। এবার একে আপনি 5 দিয়ে কাটেন, আবার দেখেন আমি আবার দেখাচ্ছি, আমার আছে 780, তাহলে 2 ঘর নিলাম, তাহলে 5 15 75, এই যে 15 আমি লিখলাম, তাহলে 78 থেকে 75 বিয়োগ দিলে থাকতেছে 3, আর এই শূন্য, তাহলে এবার 5 দিয়ে কাটলে 5 30, তার মানে 156, তখন আপনার আসলো কি 156 ডিভাইডেড বাই 25। এবারে আসেন আপনার যেটা করতে হবে 25-এর আমরা 25-এর গুণিতকগুলো খুব সহজেই জানি। 25-কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150, তাহলে এই 25 দিয়ে 156কে কাটলে আমরা পূর্ণ মান পাবো 6, কারণ 6 25 150, তাহলে পূর্ণ মান 6 পেলাম, আর এখানে আরো আছে কত, আরো কিন্তু 6 অবশিষ্ট আছে, এখন 25 দিয়ে 6কে আর ভাগ করা যাচ্ছে না, সো একটা শূন্য নিয়েই ডাইনে একটা শূন্য নিতে পারবো, কিন্তু তখনই নিতে পারবো যখন ফলাফলে আমরা দশমিক বসাবো। ফলাফলে দশমিক বসালাম আর একটা শূন্য নিলাম। এবার 25 দুগুণে 50, তাহলে এখানে 2 দিলাম, তাহলে 60 থেকে 50 বিয়োগ করলে আমার থাকতেছে 10। যখন একবার দশমিক নিয়ে নিই তারপরে ইচ্ছা মতো আমরা শূন্য বসাইতে পারি, তাহলে আর একটা শূন্য আমরা বসাইলাম। এবার 25 দিয়ে আমরা যদি 100কে ভাগ করতে যাই, 4 25 100, তাহলে 4 6.2
4 6.24। আশা করি এবার বুঝতে পেরেছেন। এই যে ক্যালকুলেশন করা, এইটা হচ্ছে জন্য আপনার লাগবে সাহস। এইটার জন্য আপনার কি লাগবে? এইটার জন্য আপনার লাগবে হচ্ছে সাহস, যে না আমি ক্যালকুলেশন করতে পারি। আর এই যে সাহসটা আপনার অর্জন হবে যখন বাসাতে আপনি পর্যাপ্ত প্র্যাকটিস করবেন। কারণ এই যে আমরা যে ক্যালকুলেশনগুলো করলাম, এগুলো তো আসলে একটা রুলসে চলে, মানে একটাই রুলস আমাদের গণিতের, যে যোগ বিয়োগ গুণ ভাগ। তার মানে আমরা গুণ করে করে আমরা দেখতেছি যে কত গুণ করা যাচ্ছে, কয়বার ভাগ করা যাচ্ছে। সো এই যে মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে কিন্তু আপনার গণিতে আগে পারদর্শী হইতে হবে। তাহলে এটাই যদি পারদর্শীতে যদি কোনো জায়গায় যদি আপনার একটু দুর্বলতা থাকে, তাহলে ওইটাই বারবার আপনি একটু নামতা শিখেন, অন্তত যেন 1 থেকে 15 পর্যন্ত নিজেই খাতাতে লেখেন, আপনি সেটা মুখস্থ করেন, ঠিক আছে? তাই দেখবেন একবারে মানে বারবার আপনার ক্যালকুলেশনে জটিলতায় পড়ার চাইতে আপনি 1 থেকে 15 পর্যন্ত নামতা দেখবেন, 1 থেকে 10 পর্যন্ত তো পারেনি, তার মানে 11 12 13 14 15 এইগুলাতে একটু মানে মুখস্থ করতে হবে, তাই না? কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবেন যে হয়ে যাচ্ছে। তাহলে আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ করছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই মন্তব্য জানাবেন, বা কোনো কিছু যদি কমতি মনে হয় অবশ্যই মন্তব্যে জানাবেন, এবং ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।